আসসালামু আলাইকুম। এইচএসসি 25 ব্যাচ অলরেডি তোমাদের বাংলা প্রথম পত্র এক্সাম সম্পূর্ণ হয়ে গেছে। যে ভীতি, যে ভয় কিছুটা হলেও কাটিয়ে উঠতে পারছো, কারণ হলো যে একটা এক্সাম শেষ হয়ে গেছে। কিন্তু অনেকের হয়তোবা আশানুরূপ এক্সাম নাও হতে পারে, আবার হয়তোবা অনেকের আলহামদুলিল্লাহ অনেক ভালো এক্সাম দিছো। তো যাদের যেই অবস্থায় তুমি যদি ভালো এক্সাম দিয়ে থাকো, তাহলে বাংলা সেকেন্ড পেপারে আরও ভালো এক্সাম দিয়ে তোমার মার্কটা একটা ভালো মার্ক নিয়ে আসবা। তবে যারা আশানুরূপ এক্সাম দেওনি ভাইয়া, তোমাদেরকে আমি এখন বাংলা দ্বিতীয় পত্রে এমন কিছু টেকনিক বলবো, যেই টেকনিকগুলোর মাধ্যমে তুমি ভাইয়া বিশ্বাস করো যে গ্যাপটা তোমার তৈরি হয়েছে, সেই গ্যাপটা তুমি ফিল আপ করতে পারবা শুধু ভাইয়ার এই কথাগুলা শুনলে। ধরো তোমার বাংলা ফার্স্ট পেপারে কোনো কারণে প্লাস আসলো না, ধরলাম 74-75 মার্ক আসলো, তাহলে এখানে তোমাকে 86 মার্ক লাগবে, বা 85 মার্ক লাগবে, বা 84 মার্ক লাগবে। তুমি সেটা সম্ভব বাংলা দ্বিতীয় পত্র দিয়ে। বাংলা প্রথম পত্রের চাইতে বাংলা দ্বিতীয় পত্রে মার্ক তোলা অনেক সহজ, এবং কিছু টেকনিক যদি তুমি ভাইয়ার আজকে ইউজ করতে পারো, তুমি বাংলা দ্বিতীয় পত্রের সবচেয়ে ভালো মতো মার্ক তুলে তুমি ভালো মতো 2 সাবজেক্ট মিলিয়ে যে এ প্লাস সেটা নিশ্চিত করতে পারবা ভাইয়া। তাই বাংলা প্রথম পত্র যাদের এক্সাম খারাপ হয়েছে, ভাইয়া কোনো হতাশা বা কোনো কিছুতে যাওয়া লাগবে না। তোমার জাস্ট এখন আবার বাংলা দ্বিতীয় পত্র দিয়ে শুরু করা লাগবে, কারণ বাংলা দ্বিতীয় পত্রে তুমি একটা ভালো মার্ক এনশিওর করতে পারবা, অনেক ভালো মার্ক। কারণ এমন কিছু টেকনিক আমি দেখাবো, তোমরা দেখবা যে আসলে বাংলা দ্বিতীয় পত্রের এই ব্যাকরণ পাঠে যে আমাদের 30 মার্ক থাকে, এই 30-এ কেউ চাইলে তুমি 30-এ 30ও পেতে পারবা। আর 70-এর মধ্যে কি তুমি ভাইয়া 60 পাবা না, এমন কিছু টেকনিক বলবো ভাইয়া। তাহলে 60 আর 30-এর 90 কিভাবে পাওয়া যায়, 30 না পাও এখানে আর তুমি 27, 28, 25 তো পাবা, কিভাবে পাবা সব কিছু নিয়ে কথা বলবো, ঠিক আছে? তো প্রথম কথা হলো যে আমরা খুব বেশি সময় নিব না, আমরা এ প্লাস পর সহজ একটা টেকনিক তোমাদেরকে শিখাই দিব, এবং কিভাবে আসলে তুমি খাতা প্রেজেন্টেশন করবা। যেহেতু এখানে নির্মিত অংশে 70 মার্ক, তাহলে তোমাকে কোনটা সিলেক্ট করা লাগবে, এইটা নাকি এইটা, সেটা লেখার নিয়ম কি, এই ব্যাপারগুলো নিয়ে আমি একদম ওভারঅল কথা বলতেছি। শুরু করি। প্রথম কথা হলো যে আমাদের ব্যাকরণের পাঠটা, ব্যাকরণের পাঠে তোমরা জানো যে 6টা প্রশ্ন হবে। তো প্রথম পাঠটুকু হলো বাংলা উচ্চারণের নিয়ম, ঠিক আছে? এখন বাংলা উচ্চারণের নিয়মে ভাইয়া আমি বলি, তুমি ভাইয়া তোমাকে আরেকটা কথা একটু এখানে বলি, তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ অনেক বেশি ভয়ও পাও, তুমি যদি বাংলা দ্বিতীয় পত্রের ব্যাকরণ কিছু নাও পারো, তাও ভাইয়া তুমি আজকে বাংলা দ্বিতীয় পত্রে ব্যাকরণের যে 30 মার্কের পাঠ আছে, ওখান থেকে 30-এ 30ও পাবা। মানে তুমি ব্যাকরণ পারো না, তুমি ব্যাকরণকে ভয় পাও, মানে আমার মতো যদি হয়ে থাকো, তুমি ব্যাকরণকে অনেক বেশি ভয় পাও, তাও তুমি সর্বোচ্চ মার্ক পাবা। কিভাবে? এইটা মেইন আলোচ্য বিষয়। দেখো, প্রথম কথা হলো যে বাংলা উচ্চারণের নিয়মের মধ্যে দেখো 2টা প্রশ্ন হবে, একটা হবে বর্ণনামূলক প্রশ্ন, আর একটা হবে শব্দের শুদ্ধ উচ্চারণ লেখা। এখন দেখো, বাংলা উচ্চারণের নিয়মে যে বর্ণনামূলক প্রশ্ন, এখানে উচ্চারণের নিয়ম লিখতে বলে 5টা 6টা, বিশেষ করে 6টা বা 5টা নিয়ম দিয়ে দিলে সারা ফুল মার্কস দিয়ে দেয়, যদি সুন্দর করে নিয়মগুলো পয়েন্ট ঠিক থাকে। আর যদি তুমি শুদ্ধ উচ্চারণ লিখতে চাও ভাইয়া, আমার কাছে শুদ্ধ উচ্চারণটা খুবই কঠিন লাগে, খুবই কঠিন। কেন লাগে? কারণ এগুলোর মধ্যে দেখবা যে একটা মানে অনেকগুলো নিয়ম, ছোট ছোট একটা দেওয়া লাগে, এইটা দেওয়া লাগে, একটা হ্যাশ দেওয়া, মানে অনেক কিছু করা লাগে, তাই না? কোনটার পর কি হবে, উচ্চারণের এই জিনিসটা অনেক বেশি স্টুডেন্টদের পোহানো লাগে শব্দের শুদ্ধ উচ্চারণের ক্ষেত্রে। তো এই পাঠটুকুতে আমি তোমাকে সাজেস্ট করবো যে তুমি ভাইয়া বর্ণনামূলক প্রশ্ন উত্তর দাও। আর যারা তো এমনি এমনি ব্যাকরণ কম পারো, তোমরা বর্ণনামূলক পাঠটা অ্যান্সার দিলে একদম সেফ জোনে থাকবা। জাস্ট ভাই 5টা নিয়ম মুখস্থ করা কি খুব কঠিন? এত কিছু মুখস্থ করতে পারছো, এখান থেকে 5টা 6টা নিয়ম মুখস্থ করতে পারবা না? খুব সুন্দর করে 5-6টা নিয়ম মুখস্থ করবা, যেগুলো তোমার মনে থাকবে। আর শব্দের শুদ্ধ উচ্চারণ দেওয়ার দরকার নাই, কারণ এখানে একটু ভুল হলেই তোমার একটা কেটে দিবে, একটু ভুল হলেই, তাই একটু ভুল করা যাবে না ভাইয়া, ঠিক আছে? আর সবসময় মনে রাখবে যে তোমাকে কি করতে হবে জানো, আমি আমি এই জিনিসটা সাজেস্ট করি সবসময়, তোমরা একটু একটু দেখো, যদি তোমরা কেউ 2 নাম্বারটা উত্তর করতে চাও, তাহলে তুমি কি করবে, একটা ঘর করবা। তুমি একটা ঘর করবা, কি করবে, একটা ঘর, এই পাশ দিয়ে অশুদ্ধ উচ্চারণটা রাখবা, এই পাশ দিয়ে শুদ্ধ, এই পাশ দিয়ে অশুদ্ধ, এই পাশ দিয়ে শুদ্ধ, এই পাশ দিয়ে অশুদ্ধ, এই পাশ দিয়ে শুদ্ধ। মানে তুমি দেখো ভাইয়া, যেহেতু শব্দের শুদ্ধ উচ্চারণ চাচ্ছে, এরপরে প্রশ্নটা দেখো অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লিখতে বলে, তো অশুদ্ধ বানানটা এক সাইডে অশুদ্ধ আর এক সাইড দিয়ে শুদ্ধ লিখবা। তো এটা হইলে কি প্রেজেন্টেশনটা সুন্দর লাগে। হয়তো তুমি বলো যে ভাইয়া সময় নষ্ট হবে, সময় নষ্ট করা যাবে না, ঠিক আছে ভাইয়া, সময় নষ্ট করা যাবে না, দ্রুত ঘর করে তোমাকে শুদ্ধ অশুদ্ধ এই জিনিসটা করতে হবে, যদি তোমার প্রেজেন্টেশনটা সুন্দর রাখতে চাও, ঠিক আছে? এটা হলো কি যারা 2 নাম্বারটা উত্তর করবা। 2 নাম্বারটা সব বর্ণনামূলক প্রশ্ন, কিসে বলতো, বাংলা বানানের নিয়ম। প্রথমটা কি ছিল, বাংলা উচ্চারণের নিয়ম। এবার বাংলা বানানের নিয়মে বর্ণনামূলক প্রশ্ন আসে, অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লিখতে বলে। দেখো,
অশুদ্ধ বানানকে শুদ্ধ করে লেখাটা খুব বেশি কঠিন না, কিছু জিনিস একটু কঠিন থাকে, কিছু মানে আমাদের ইয়াগুলো একটু কঠিন লাগতে পারে, কিন্তু এটা লেখা খুব বেশি কঠিন না। কিন্তু যারা একটু পড়বা কয়েকটা, দেখবা যে তোমরা যদি অশুদ্ধ বানানগুলোকে শুদ্ধ করা, যারা একটু বাংলা শব্দগুলো নিয়ে অনেক সময় কাজ করো বা বাংলা শব্দগুলো দেখো, তারা কিন্তু এটা খুব বেশি কঠিন হবে না। এখন এইটা দিলে কি হবে, এটা দিলে একদম পাক্কা মার্ক। কিন্তু এখানের মধ্যে ধরো তোমাকে স্যার চাইলে 4ও দিতে পারে, 4.5 দিতে পারে, এটা দিতে পারে স্যারের ইচ্ছা, কারণ তুমি সবগুলো পয়েন্ট ঠিক আছে, কিন্তু এটা দেয় না সচরাচর, সবসময় পাশে দেয়। তো তোমার এখানে 2টা পার্টি আছে, যার যেটা ভালো লাগে সেটা দিতে পারো। কিন্তু উচ্চারণের ক্ষেত্রে তোমার হলো যে একদম বলা যায় যে এটাতে একটু একটু ভুল হওয়ার চান্স আছে, এখানেও ভুল হওয়ার চান্স আছে যদি তুমি সতর্ক ভালো থাকো তাহলে। আর যারা এগুলা কিচ্ছু পারো না, তোমাদেরকে বলবো ভাইয়া বর্ণনামূলক প্রশ্ন উত্তর দাও, খুব সুন্দর করে বর্ণনামূলক প্রশ্ন নীলকালি দিয়ে সুন্দর করে একটা একটা পয়েন্ট এইভাবে, তারপর নীলকালি দিয়ে কালো কালি দিয়ে লিখবা, মানে এই পাশ দিয়ে তোমার হলো 1 নাম্বার পয়েন্ট, এটা নীলকালি ইউজ করবা, আবার সুন্দর করে কালো কালি ইউজ করবা। মানে ধরো এইটা হলো এরকম, মানে বিষয়টা হলো এমন, ধরো এটা নীলকালি, হলুদটাকে আমি নীলকালি ধরতেছি, আর এরপর তুমি কি লিখবা, কালো কালি দিয়ে লিখবা, এটা সৌন্দর্য থাকবে, বুঝতে পারছো পয়েন্টগুলো। আবার এইটা তোমার নীলকালি দিয়ে, বা পয়েন্ট 2 এটা আবার তোমার নীলকালি দিয়ে, তারপর আবার তুমি কি করবা, এটাকে কালো কালি দিয়ে, বুঝতে পারছো বিষয়টা, এইভাবে আর কি লিখবা, ঠিক আছে। এরপরে পার্টটায় আসো, বাংলা ভাষার ব্যাকরণিক শব্দ শ্রেণী, এখান থেকে বর্ণনামূলক প্রশ্ন আসবে, আর এটা ব্যাকরণিক শব্দ শ্রেণী শনাক্তকরণ। তো এইখানের মধ্যে যারা এই পাঠটুকু ভালো পারো, এই পাঠটুকু অনেকেই ভালো পারে, শব্দ শ্রেণী শনাক্তকরণ, এগুলোতে আসলে আরেকটা বিষয় বলি কি, তোমার এগুলোতে ব্যাখ্যামূলক প্রশ্নগুলোতে টাইম অনেক লাগতে পারে, লিখতে লিখতে অনেক সময় মনে করতে পারো না, কিন্তু এগুলোতে টাইম বেশি লাগবে না, জাস্ট একটা ছক করে তুমি লিখে ফেলবা, একটা ছক করে তুমি লিখে ফেলবা, যেটা ছক লাগবে না সেটা ছক করা লাগবে না। বিষয়টা কি বুঝতে পারছো? এটা করলেই হবে, যার যেটা সুবিধা হয় সেটাই করবা। এবার আসো ভাইয়া, বাংলা শব্দ গঠনের মধ্যে উপসর্গ থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে, আর একটা ব্যাস বাক্য বা সমাস নির্ণয় করতে হয়। তো আমি সব সময় না, মানে ব্যাস বাক্য বা সমাস এই জিনিসটা আমার কাছে একটু একটু কঠিন লাগতো। তো অনেকের কাছে এটা সহজ লাগে, যার কাছে সহজ লাগবে সেইটা দেখাবা, আর যদি না পারো তাহলে বর্ণনামূলক প্রশ্ন তো আমাদের হাতে একটা আছে, উপসর্গ থেকে বর্ণনামূলক প্রশ্নটা পড়বো, আর সমাস থেকে শুধু ব্যাস বাক্যগুলা পড়বো। এরপর দেখো ভাইয়া, তোমার হলো যে বাক্যতত্ত্ব থেকে একটা বর্ণনামূলক প্রশ্ন আসবে, আর একটা বাক্য থেকে অন্য বাক্যে পরিবর্তন। এই একটা বাক্য থেকে অন্য বাক্যে পরিবর্তন আমার কাছে খুব মজা লাগে। এখন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে, যার কাছে ভালো লাগবে সে সহজে এটা উত্তর করবে, আর না হলে বর্ণনামূলক প্রশ্ন। যাদের কাছে ব্যাকরণ পাঠটা কঠিন লাগে আমার মতো, তোমরা বর্ণনামূলক প্রশ্নকে প্রায়োরিটি দিবা। তবে মনে রাখবা যে বর্ণনামূলক প্রশ্নে চাইলেও 1-2 মার্ক কিন্তু কেটে যেতে পারে, 30-এ হয়তো 27-26 পেয়ে যাবা, 28 পেয়ে যাবা, কিন্তু এইখানে একদম পাক্কা মার্ক থাকবে, ঠিক আছে। এরপরে আসো ভাইয়া, শুদ্ধ প্রয়োগ ও অপপ্রয়োগ, মানে অশুদ্ধ বাক্যকে তোমার শুদ্ধ করা লাগবে, আর অশুদ্ধ অনুচ্ছেদকে শুদ্ধ করা লাগবে। আমি অশুদ্ধ বাক্যকে শুদ্ধ করাকে প্রিপেয়ার করি, কারণ বাক্যর মধ্যে কি হয় তোমার, মানে এটা তুমি সহজে কেন জানি চোখে পড়ে, কিন্তু অনুচ্ছেদ যখন থাকে না, অনুচ্ছেদগুলাতে ভাই অনেক সময় চোখে পড়ে না। তার জন্য আমি বলবো যে অশুদ্ধ বাক্যগুলাকে শুদ্ধ করবা, যেহেতু কনসেপ্ট একই, তাহলে জাস্ট এটা কি করবা, অশুদ্ধ বাক্যগুলাকে শুদ্ধ করার চেষ্টা করবা, তখন 5টাতে 5 মার্ক পেয়ে যাবা। তো ওভারঅল দেখো, তুমি চাইলে এই ব্যাকরণ পাঠটুকুতে 30-এ 30 পেতেই পারো, যদি তুমি একটু এফোর্ট দাও, একটু এফোর্ট দিলে তুমি 30-এ 30 পেতে পারো, ঠিক আছে। এইবার আসো ভাইয়া নির্মিত অংশের মধ্যে। এখন নির্মিত অংশের মধ্যে কি হবে দেখো, আচ্ছা এগুলা কি করবা, এগুলা যে কোনো একটা বই নিবা, বা যেই কোনো একটা বই নিয়ে নিয়ম অনেকগুলা লেখা আছে ভাইয়া, এগুলো একটু পড়বা। আর এই যে দেখো শব্দের শুদ্ধ উচ্চারণের সাজেশন, ওইখানে দেখবা নিচের মধ্যে অনেক কতগুলো বোর্ডে আসছে, যেগুলো অনেকবার পরীক্ষায় বোর্ডে আসছে, যারা পরের পার্টটুকু অ্যান্সার করবা ওই বোর্ডের জিনিসগুলো দেখে রাখবা। এবার আসো পারিভাষিক শব্দ। আচ্ছা, এইখানের মধ্যে পারিভাষিক শব্দ থেকে 10 মার্ক থাকে। আমি একটু বলি, এই নির্মিত অংশের জন্য খুব দ্রুত তোমাদের জন্য একটা ক্লাস আসতেছে। এই নির্মিত অংশ যেহেতু আমার ব্যাকরণ পাঠ নিয়ে খুব বেশি আয়ত্তে নাই, তো এটার জন্য তোমাদের একজন ভাইয়াকে আমরা খুব ভালো ব্যাকরণ পারে, তার সাথে কথা বলতেছি, সে হয়তো বা তোমাদেরকে এই পাঠটুকুতে খুব ভালো আয়ত্তে নিয়ে আসতে পারবে। তবে আমি যেটা করতে পারবো, তোমাদেরকে নির্মিত অংশটাকে সবচেয়ে ভালো মতো গুছিয়ে দিব। তো নির্মিত অংশের মধ্যে পারিভাষিক শব্দ ধরতে 10 মার্ক থাকে, এটা সুন্দর একটা সাজেশন তৈরি করা হচ্ছে, ওগুলা পড়লে তুমি ইনশাল্লাহ 10-এ 10 পেয়ে যাবা। কিন্তু এইখানের মধ্যে দেখো, এইখানের মধ্যে পার্টগুলো দেখো, এরপরের পার্টগুলো মেইন আলোচনা বিষয়, যেহেতু এরপরের পার্টগুলোতে 60 মার্ক আছে। দেখো এখানের মধ্যে দিনলিপি অথবা প্রতিবেদন আছে। দিনলিপিটা কি? দিনলিপিটা হলো একটা দিনের মধ্যে তোমার যা যা ঘটনা, এটা ডায়েরি যে আমরা লিখি, ডায়েরিতে তারিখ লিখি, ওই দিনে যা যা ঘটছে, ওই দিনের সাথে যদি আনুষঙ্গিক অন্যান্য দিনের কোনো সম্পর্ক থাকে সেটাও নিয়ে আসে, এটা হলো দিনলিপি। মানে এটা হলো তুমি একটা দিনের মধ্যে কি কি সাজাচ্ছ সেটা একটা মাথায় চিন্তা করা। আর একটা হলো প্রতিবেদন। প্রতিবেদন তো আমরা ছোটবেলায় লিখে আসছি, তো এখানে অনেকের মধ্যে ওই সৃজনশীলতা আছে, তারা দিনলিপিটা করবা, আর যারা চাইলে তারা প্রতিবেদনটা দিতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড
করে, কোনো সমস্যা নেই। এরপরে আসো ভাইয়া বৈদ্যুতিক চিঠি। এখন বৈদ্যুতিক চিঠির মধ্যে তোমার কি থাকে, ইমেল অথবা আবেদনপত্র। তো আমার কাছে ইমেলটা অনেকটা কঠিন লাগে, কারণ নিয়মাবলী অনেক বেশি ইমেলের মধ্যে, কিন্তু আবেদনপত্র অনেক সহজ, যেটা আমরা ছোটবেলা থেকে করে আসতাম। তো আমি তোমাদেরকে সাজেস্ট করবো আবেদনপত্রটা দেওয়ার জন্য। আর এখানেও দিনলিপিটা চাইলে দিতে পারো, আবার প্রতিবেদন যেহেতু আগে থেকে পড়ছো দিতে পারো, তোমার যেইটা ভালো হয়। কিন্তু এখানের মধ্যে ইমেলের চাইতে আবেদনপত্রের মার্ক তোলাটা সহজ হবে, অল্প লিখে একটু ভালো, কারণ ইমেলের মধ্যে নিয়মাবলী অনেক বেশি আছে, তাই একটু সতর্ক থাকবা। এরপর দেখো সারাংশ, সারমর্ম, একটা ভাব সম্প্রসারণ। এখানে একটু কথা বলি, আমি সবসময় সাজেস্ট করি ভাব সম্প্রসারণকে, তুমি 2 পেজ একটু কষ্ট করে লেখো। কিন্তু সারাংশ সারমর্ম কেন সাজেস্ট করি না, যদি তুমি একেবারে না জানো বা যদি একেবারে 100% জানো, তাহলে সারাংশ সারমর্ম লিখবা। এখন সারাংশ সারমর্ম থাকে ভাই 5 থেকে 6 লাইন। ভাই বিশ্বাস করো স্যার প্রত্যেকটা লাইন ধরে ধরে পড়ে। এখন স্যারের কাছে ভালো না লাগলে স্যার কিন্তু ওখানে 10-এর মধ্যে 6-7, 5-6 মেরে দিবে, তখন তোমার এখানে 4-5 মার্ক কমে যাচ্ছে ভাইয়া। কিন্তু ভাব সম্প্রসারণে তুমি কি করতে পারো, সুন্দর করে লিখবা, কোটেশন ইউজ করবা, ওই কোটেশনে সুন্দর করে, ওই যে আমি যে বাংলা প্রথম পত্রের মতো বলে দিছিলাম, এরকম কিছু লাইন থাকবে, মানে তুমি ভিতরে ভাব সম্প্রসারণের ভিতরে খুব সুন্দর করে তুমি 1 পেজ লিখলা, পরের পেজ একটা বা প্রথম পেজে তুমি পুরোটা লিখতেছ, মাঝখানে ওই যে সম্প্রসারিত পাঠের মধ্যে একটা কোটেশন দিলা, ওই কোটেশনের মধ্যে ওই ভাব সম্প্রসারণ রিলেটেড একটা লাইন আছে, মানে এরকম হইলে তোমার একটা মার্ক দিবে স্যার। স্যার তো পুরাটা পড়বে না স্যার, কিছু জায়গা দেখে তোমাকে এখানে মার্কিং করবে। তার জন্য আমি সারাংশ সারমর্মকে কখনো প্রেফার করি না, তুমি ভাব সম্প্রসারণ দাও। হয়তো বা সারাংশ সারমর্ম যদি তুমি পারো যে এটা মুখস্থ তোমার, এটা তোমার জানা, এটা তুমি নিজের মতো করে এইভাবে খুব সুন্দর করে লিখতে পারবা, তাহলে তুমি সারাংশ সারমর্ম দিবা। কিন্তু সারাংশ সারমর্ম না জানা থাকলে ভাইয়া বানিয়ে লেখার চেষ্টা করবা না, ভাব সম্প্রসারণ লিখবা তাহলে, ঠিক আছে? কারণ ভাব সম্প্রসারণ তোমার কি হবে বলো তো ভাইয়া, তুমি যখন বানিয়ে লিখবা মার্ক এখানে ভালো দিবে, 8ও দিবে 9ও দিবে, কিন্তু এইখানে দিবে না, বুঝতে পারছো? এবার আসো সংলাপ, আর একটা হলো ক্ষুদে গল্প। সংলাপ হলো তুমি একজনের সাথে কথা বলতেছো, ওই যে আমরা যে ছোটবেলায় যে ডায়লগ পড়তাম ওইরকম আর কি বিষয়টা। আর ক্ষুদে গল্প তো তোমরা কম বেশি জানো যে মানে অনেকটা কমপ্লিটিং স্টোরির মতো করে সাজানো লাগে। তো আমি ক্ষুদে গল্পকে সবসময় সাজেস্ট করি, আর সংলাপও চাইলে দিতে পারো, এটা যার যেভাবে কে কতটা সুন্দরভাবে কে কোনটাকে টার্গেট করতেছো। তবে তোমার ক্ষুদে গল্প আমরা যেহেতু কমপ্লিটিং স্টোরি কম বেশি সাজাতে পারি, জানি, ইংরেজিতে পড়ছি, সেটা আমাদের জন্য সহজ হবে ক্ষুদে গল্পটা, কারণ আসল গল্পটা আমরা জানি বা আমরা ওইভাবে সাজাতে পারি। রচনার ক্ষেত্রে যেহেতু 20 মার্ক থাকে, এই রচনাটাতে আমাদের কি করতে হবে বলতো ভাইয়া, আমাদেরকে পয়েন্টে অনেক বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে। পয়েন্টে যেহেতু অনেক বেশি প্রায়োরিটি দেওয়া লাগবে, তাহলে আমাদেরকে কি করা লাগবে, এটাতে খুব সহজে আমরা ভালো মার্ক এনশিওর করতে পারবো। তাই যত বেশি ভালো গুছিয়ে পয়েন্ট দিবা, ভিতরে তো স্যার পড়বে না, স্যার তো প্যারাগুলা পড়বে, তো ওই প্যারাগুলাকে প্রায়োরিটি দেওয়া লাগবে। তো রচনা নিয়ে আমার আলাদা আরেকটা, আমি তো বললাম এই পার্টটুকু নিয়ে আমার আলাদা আরেকটা ভিডিও আসবে, একদম পুরোপুরি ওভারঅল আমি গুছিয়ে দিব তোমাদের 70 মার্কটা। আর এইটার জন্য কথা চলতেছে, ইনশাল্লাহ তোমাদের বাংলা দ্বিতীয় পত্র একটা সেরা একটা সাপোর্ট দিব, কোনো ভয় নাই, কোনো ভীতি নাই। বাংলা প্রথম পত্র খারাপ দিয়ে আসছো, কোনো ভয় নাই, বাংলা দ্বিতীয় পত্র একটা ভালো কামব্যাক করবে ইনশাল্লাহ। আর প্রত্যেকটা জিনিসের সাজেশন রেডি হচ্ছে, এবং এগুলো প্রত্যেকটা সাজেশন দিয়ে দিব, এবং কিভাবে লিখবা, কি করবা, সব বিস্তারিত বলবো। এক ক্লাসের মধ্যে তোমার পুরো 70 মার্ক আমরা কমপ্লিট করে দিব। হয়তোবা ক্লাসটা একটু বড় হবে, কিন্তু সব নিয়ম সব কিছুই ক্লাসে কমপ্লিট হয়ে যাবে। যার কোনটা সুবিধা হবে, কে কোনটা দিবা, অ্যান্সার সব বলে দিব, সব কিছু, ঠিক আছে? তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, কোনো ভয় নাই, ঠিক আছে? আর সাবস্ক্রাইব করতে ভুলবা না। অনেক শিক্ষার্থী ক্লাস দেখো কিন্তু সাবস্ক্রাইব করতে হয়তো বা ভুলে যাও, সাবস্ক্রাইব করতে ভুলবা না, ঠিক আছে? আর গ্রুপের লিঙ্ক আর পেজের লিঙ্ক কমেন্টে দিয়ে রাখতেছি, দ্রুত যুক্ত হয়ে যাবা, কারণ ওখান থেকে সকল কিছুর আপডেট পেয়ে যাবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।